হানিফ সাহেব হাসি হাসি মুখ করে বসে আছেন, অথচ তিনি বিরক্ত, মহাবিরক্ত। তিনি বিরক্ত চেপে রেখে অনেক কষ্টে মুখ হাসি হাসি করে রেখেছেন। তাকে ঘিরে গ্রামের বেশ কয়েকজন গণ্যমান্য মুরব্বী বসে আছেন। তাদেরকে দুবার চা নাস্তা দেয়া হয়েছে। চা নাস্তার পর বেশি করে জর্দা দেয়া খিলি বানানো পান মুখে তারা আয়েশি ভঙ্গিতে আলতু ফালতু গুরুত্বহীন গাল গল্প করেই যাচ্ছেন। সেই সন্ধ্যায় এসেছে। এখন রাত 10টা বাজতে চলল, উঠবার নাম নেই। ভদ্রতার খাতিরে হানিফ সাহেব কিছু বলতেও পারছেন না। তিনি গ্রামে আসার পর থেকেই প্রতিদিন সকালে সন্ধ্যায় এভাবে গ্রামের ময়মুরব্বীরা জমায়েত হচ্ছেন। গ্রাম গায়ের এটাই নাকি নিয়ম, শহর থেকে কেউ বেড়াতে এলে তাকে এভাবে সঙ্গ দেয়া। হানিফ সাহেব তার 2 মেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছেন। ঢাকায় তার গার্মেন্টসের ব্যবসা, সেই সঙ্গে সুতোর মিল, কাপড়ের মিল, ডাইং মিল আর বাইং হাউসের ব্যবসাও রয়েছে। এক হাতে এতগুলো ব্যবসা সামলাতে তাকে হিমশিম খেতে হয়। তার স্ত্রী গত হয়েছেন 10 বছর হতে চলল। ব্যস্ততার কারণে তিনি তার মা মরা 2 মেয়েকে মোটেও সময় দিতে পারেন না। সারাদিনে হয়তো মেয়েদের সঙ্গে একবার কি 2বার দেখা হয়, মাঝে মাঝে তাও হয় না। তাই ভেবেছিলেন গ্রামে বেড়াতে এসে পুরো সময়টা মেয়েদের সঙ্গেই কাটাবেন। কিন্তু গ্রামে এসেও গ্রামের ময়মুরব্বীদের ভিড়ে সেটা তিনি পারছেন না। হানিফ সাহেবের বড় মেয়ে টুম্পা এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে। ছোট মেয়ে রুম্পা 10-এ পড়ে। 2 বোনের স্বভাব চরিত্র সম্পূর্ণ ভিন্ন। বড় বোন টুম্পা হাসিখুশি, চটপটে, মিশুকে স্বভাবের। ছোট বোন রুম্পা চুপচাপ, গম্ভীর, আত্মকেন্দ্রিক। গ্রামে আসার পর থেকে টুম্পা গ্রামের বিভিন্ন বয়সী মহিলাদের সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে গ্রাম ঘুরে সময় কাটাচ্ছে। আর রুম্পা নিজের ঘরে দরজা বন্ধ করে গল্প উপন্যাস পড়ে দিন পার করছে। হানিফ সাহেব বছর 5 আগে নিলামে গ্রামের এই বাড়িটা কেনেন। এখানে পুরনো একটা জমিদার বাড়ি ছিল, 200-250 বছরের পুরানো। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। হানিফ সাহেব পুরনো ধ্বংসস্তূপ ভেঙে বাংলো টাইপের একতলা বাড়ি করেন। বাংলো বাড়িটা বানানোর পর থেকে খালিই পড়েছিল। অবশ্য বাড়ির দেখাশোনার জন্য কেয়ারটেকার রাখা আছে। কেয়ারটেকারের নাম হাবলু। হাবলু তার স্ত্রীকে নিয়ে এ বাড়িতেই থাকে। একতলা মূল বিল্ডিংয়ের পাশে হাবলুদের থাকার জন্য ছোট্ট টিনশেড ঘর রয়েছে। হাবলুর স্ত্রীর নাম জারিনা। জারিনা দেখতে খুবই সুন্দরী, বলা যায় পরীর মতো সুন্দরী, বুদ্ধিমতীও, যেন গোবরে পদ্ম ফুল। সেই তুলনায় হাবলু একেবারেই হাবাগোবা, গোবেচারা টাইপের। চেহারা শ্রীও ভালো নয়। গায়ের রং পাতিলের তলার মতো কালো। উপরের পাটির উঁচু দাঁত সবসময় বেরিয়ে থাকে। মাথা ভর্তি বেলের মতো চকচকে টাক। হানিফ সাহেব এই বাড়িটা বানানোর পর মনে মনে যখন বাড়ির জন্য কেয়ারটেকার রাখার কথা ভাবছিলেন, তখন একদিন হাবলু আর জরিনা এসে উপস্থিত হয়। হাবলু জরিনা হাত জোর করে তাকে জানায় নদী ভাঙনে তাদের বাড়িঘর সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। দয়া করে যদি তাদেরকে এই বাড়ির কেয়ারটেকারের কাজ দেয়া হয়। বলতে বলতে তারা দুজন হানিফ সাহেবের পা জড়িয়ে ধরে। হানিফ সাহেব রাজি হয়ে যান। ছেলেপুলে নেই, 2 জন মাত্র মানুষ। এছাড়া তারা নিজে থেকে কোনো বেতন ভাতাও দাবি করেন। হানিফ সাহেব যা দেবেন তাতেই খুশি, একেবারে মন্দ হবে না। গ্রামের ময়মুরব্বীরা চলে যাবার পর হানিফ সাহেব তার 2 মেয়েকে নিয়ে খেতে বসেছেন। রাত প্রায় 11:15। এরই মধ্যে চারদিক একেবারে গভীর রাতের মতো নিস্তব্ধ হয়ে গেছে। রাত 11:15 মানে গ্রামে অনেক রাত।
এত রাত পর্যন্ত গ্রামের মানুষরা সাধারণত জেগে থাকে না, তারা সব আগে ভাগেই ঘুমিয়ে পড়ে। খাবার পরিবেশন করছে জারিনা। ধোঁয়া ওঠা সরু চালের ভাত, বেগুন ভাজা, পাবদা মাছের ঝোল আর কষানো মুরগির মাংস। প্রতিটা পদই জারিনা নিজে হাতেই রান্না করেছে। জারিনার রান্নার হাত খুব ভালো, যাই রান্না করুক অত্যন্ত সুস্বাদু হয়। হানিফ সাহেব খেয়ে খুব তৃপ্তি পাচ্ছেন। রাতে সাধারণত তিনি খুব অল্প খান, কিন্তু গ্রামে আসার পর থেকে তিনি সেই নিয়ম রক্ষা করতে পারছেন না। জারিনার হাতের রান্না এতই সুস্বাদু হয় যে প্রতি বেলায় বেশি খাওয়া হচ্ছে। হাবলু হানিফ সাহেবের পিছনে তোয়ালে হাতে মাথা নুইয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। হানিফ সাহেব খাওয়া শেষ করে কখন হাত ধোবেন সেই অপেক্ষায়। হানিফ সাহেবের হাত ধোয়া হলেই হাত মোছার জন্য তোয়ালে এগিয়ে দেবে। গ্রামে আসার পর থেকে প্রতিটা মুহূর্তেই এভাবে হাবলু তার খেদমত করার চেষ্টা করছে। হানিফ সাহেবের সুবিধা অসুবিধার দেখভাল করার জন্য সারাক্ষণ তার আশেপাশেই থাকছে। এমনকি রাতে ঘুমের মধ্যেও একবার হাবলু বলে ডাক দিলেই হাবলু এসে তার সামনে উপস্থিত হয়, যেন সারা রাত হাবলু তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। হানিফ সাহেবের খাওয়া শেষ, তিনি থালার মধ্যেই হাত ধুয়ে ফেললেন। হাবলু তোয়ালে এগিয়ে দিয়েছে। তিনি তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে লক্ষ্য করলেন তার দুই মেয়েরও খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তিনি একটু অবাক হলেন। আজ খাওয়ার টেবিলে তারা তিনজনে একেবারে নিঃশব্দে খাওয়া শেষ করে উঠলেন। সাধারণত তো এমনটা হয় না, বিশেষ করে গ্রামে আসার পর থেকে। ছোট মেয়ে রুম্পা বরাবরই চুপচাপ স্বভাবের, কিন্তু বড় মেয়ে টুম্পা তো খেতে খেতে অনেক গল্প করে। সারাদিনে গ্রামের কার কার সঙ্গে কথা হয়েছে, কি কথা হয়েছে, গ্রামের কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে, কি কি দেখেছে, সবই বিস্তারিতভাবে জানায়। আজ টুম্পাটাও যেন গোমরা মুখে নিঃশব্দে খেয়ে উঠল। কেন বোঝা যাচ্ছে না। কোনো কারণে মেয়েটার কি মন খারাপ? প্রতিবেলার খাওয়া দাওয়া শেষে জারিনা হানিফ সাহেবের সামনে পানদানিতে বেশ কয়েকটা খিলি বানানো পান পরিবেশন করে। তার পান খাওয়ার অভ্যাস নেই। এরপরও সামনে পান পেয়ে আজকাল তিনি নিয়মিত পান খাচ্ছেন। বোধহয় কড়া করে জর্দা দেয়া পান তাকে দেয়া হয়। পান মুখে দেবার কিছুক্ষণের মধ্যেই তার শরীরে এক ধরনের আরামদায়ক ঝিমুনি চলে আসে। এই সময়টা তিনি অত্যন্ত উপভোগ করেন। হানিফ সাহেব এক খিলি পান মুখে পড়ে টুম্পাকে উদ্দেশ্য করে বললেন, টুম্পা মামনি, তুমি আজ এত চুপচাপ কেন? টুম্পা মুখ তুলে বাবার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল, বাবা, আমরা যাচ্ছি কবে? কেন মা, হঠাৎ এ কথা কেন বলছো? গ্রামে আসার ব্যাপারে তোমার আগ্রহই তো সবচেয়ে বেশি ছিল। কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। অনেকদিন তো হয়ে গেল, আর ভালো লাগছে না। হানিফ সাহেব আর কথা বাড়ালেন না। তার ঝিমুনি ভাব চলে এসেছে। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এই মেয়ের পীড়াপিড়িতে সব ফেলে গ্রামে আসা হলো। এখন আবার সবার আগে সেই চলে যাবার কথা বলছে। মেয়েদের মন বোঝা বড়ই মুশকিল। হানিফ সাহেবের এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে নেই। আরও কয়েকটা দিন থেকে যাবার ইচ্ছে তার। জারিনার হাতের ভালো ভালো রান্না আর খিলি বানানো পান তাকে একেবারে জাদু করে ফেলেছে। হানিফ সাহেব সরাসরি তার শোবার ঘরে চলে এসেছেন। তার পিছু পিছু হাবলুও এসেছে। পান খাওয়ার পর আর ঝিমুনি ভাবটা খুব বেশি পাচ্ছে। শরীরটা কেমন তুলোর মতো হালকা লাগছে। মনে হচ্ছে আশপাশটা ঘোলাটে হয়ে ধীরে ধীরে তিনি গভীর অতলে হারিয়ে যাচ্ছেন। হানিফ সাহেব বিছানায় শুয়ে পড়লেন। হাবলু উদ্বিগ্ন গলায় বলল, এ খালুজানের শরীরটা কি খারাপ লাগতেছে? হানিফ সাহেব জড়ানো গলায় বললেন, না, তেমন কিছু না, মাথাটা কেমন যেন ঘুরছে। এ খালুজান, মাথা বানাইয়ে দেমু?
হানিফ সাহেব ঘোর লাগা গলায় বললেন, যা খুশি করো। হাবলু হানিফ সাহেবের মাথা বানিয়ে দিতে লেগে পড়ল। কপাল সহ সমস্ত মাথায় হাত বোলাচ্ছে। চুলের ভেতর আঙুল ঢুকিয়ে ছোট ছোট মুঠো করে আলতোভাবে টানছে, বিলি কাটছে। চুলের গোড়ায় গোড়ায় চুলকে দিচ্ছে। মাঝে মাঝে আঙুলের ডগা দিয়ে হালকাভাবে টিপছে। হানিফ সাহেবের খুব আরাম লাগছে। আরামে চোখে ঘুম চলে এসেছে। তিনি ঘুমে তলিয়ে যাচ্ছেন, অথচ তিনি মনে প্রাণে জেগে থাকার চেষ্টা করছেন। ঘুমিয়ে পড়লেই তো সমস্ত আরাম শেষ। এমন আরামের মুহূর্তে ঘুমিয়ে পড়ার কোনো মানে হয় না। শেষ রাতে একবার হানিফ সাহেবের ঘুম হালকা হয়ে এলো। তিনি চোখ না খুলেও বুঝতে পারলেন তখনও হাবলু মাথা বানিয়ে যাচ্ছে। বেআক্কেল কোথাকার! ঘুমিয়ে পড়ার পরও মাথা বানানোর কি দরকার? ভাবলেন হারামজাদাকে একটা রাম ধমক দেবেন। কিন্তু তার আগেই তিনি আবার গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলেন। ঘুমে তলিয়ে যেতে যেতে তার মনে হলো যে মাথা বানাচ্ছে সে হাবলু না, অন্য কেউ, কোনো মেয়ে মানুষ। মেয়ে মানুষটার হাতের কাঁচের চুড়ির ঝুনঝুন শব্দ হচ্ছে। গা থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে। এমন সুন্দর গন্ধ তো জারিনার গা থেকে পাওয়া যায়। জারিনা হাতে কাঁচের চুড়িও পরে। কোনোভাবেই জারিনা নয় তো। গ্রামে আসার ব্যাপারে টুম্পার আগ্রহই বেশি ছিল, কিন্তু এখন আর টুম্পার এক মুহূর্ত গ্রামে থাকতে ইচ্ছে করছে। গ্রামে আসার প্রথম দিনই বাথরুমে স্নান করতে ঢুকে টুম্পার মনে খটকা লাগে। স্নান করতে করতে মনে হয় কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এই ব্যাপারগুলো মেয়েরা খুব ভালো বোঝে। এসব ক্ষেত্রে মেয়েদের অবচেতন মনই তাদেরকে সতর্ক করে দেয়। টুম্পা বাথরুমের ভিতরটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। না, বাথরুমের কোথাও থেকে তাকে লুকিয়ে দেখার কোনো সুযোগ নেই। ভেন্টিলেশনের জন্য ছোট্ট জানলাটা ছাড়া একেবারে নিশ্ছিদ্র বাথরুম। সেই জানালাও বন্ধ। জানালায় ট্রান্সলুসেন্ট গ্লাস বসানো। এই গ্লাস ভেদ করে ভিতরে কিছুই দেখতে পাবার কথা না। বাথরুমে নিরেট কাঠের মজবুত দরজা। কোথাও কোনো ধরনের ছিদ্র বা ফুটো নেই। প্রথম দিকে টুম্পা ব্যাপারটায় তেমন একটা গুরুত্ব দেয় না। ভেবে নেয় নিশ্চয়ই তার মনের ভুল। যে কোনো মেয়েরই অপরিচিত বাথরুমে স্নান করার সময় প্রথম প্রথম এমনই মনে হয়। ধীরে ধীরে মনের এই অস্বস্তি কেটে যায়। কিন্তু যতই দিন যাচ্ছে টুম্পার ক্ষেত্রে সন্দেহটা আরো তীব্র হচ্ছে। আজকাল তার শুধু বাথরুমেই নয়, সবসময় মনে হয় কেউ তাকে লক্ষ্য করছে, আড়ালে আবডালে লুকিয়ে লুকিয়ে দেখছে। টুম্পা বিষয়টা নিয়ে তার ছোট বোন রুম্পার সঙ্গে আলাপ করে। রুম্পা সব শোনার পর তার স্বভাব সুলভ গম্ভীর গলায় বলে, কে তোকে লক্ষ্য করবে? টুম্পা সন্দিহান গলায় বলে ওঠে, গ্রামের কোনো বখাটে ছেলে ছোকরা হয়তো। রুম্পা বলে, গ্রামের ছেলে ছোকরা বাড়ির ভিতরে আসবে কোত্থেকে? বাড়ির চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, পাঁচিলের উপর বসানো তীক্ষ্ণ কাঁচের টুকরো, তার উপর লোহার অ্যাঙ্গেলের সাথে 3 সারি কাঁটা তার। জেলখানার চেয়েও কড়া নিরাপত্তা বেষ্টনী। ভিতরে ঢোকার একমাত্র মেন গেটও থাকে সবসময় তালা বন্ধ। এমন নিরাপত্তা বেষ্টনী টপকে কেউ বাড়ির ভিতর ঢুকবে কিভাবে? টুম্পা চিন্তিত গলায় বলে, আমাদের বাড়ির কেয়ারটেকার হাবলু ভাইও তো হতে পারে। হাবলু ভাইয়ের কথা শুনে রুম্পা কিছুটা চটে যাওয়া গলায় বলে, কে যে বলিস আপা, হাবলু ভাইয়ের মতো অমন আলাভোলা চেহারার একটা লোককে সন্দেহ করছিস? টুম্পা মুখ বেজার করে বলে, তাহলে কে হতে পারে? রুম্পা বিজ্ঞের মতো বলে, কেউ না, পুরোটাই তোর মনের ভুল। শুধু শুধুই তুই একে ওকে সন্দেহ করছিস। টুম্পা বিষয়টা নিয়ে জারিনার সঙ্গেও আলাপ করে। সব শোনার পর জারিনা রুম্পার মতো পুরো বিষয়টা উড়িয়ে দেয় না।
বরং টুম্পার মনে আরো ভয় ধরিয়ে দেয়। জারিনা বলে, আফা, জিনভূত হইতে পারে। সুন্দর চেহারার মাইয়া গো, উফার অনেক সময় জিনভূত আসর করে। মাশা আল্লাহ, আফনের যা চেহারা। টুম্পা বিরক্ত গলায় বলে ওঠে, জিনভূত বলে কিছু আছে নাকি? যত সব কুসংস্কার। কি কন আফা, আছে মানে আমাকে চারিপাশে সবসময় জিন পইরা ঘুইরা বেড়ায়। অনেক সময় মাইন্সের রূপ নিয়েও হেরা সামনে আয়। চেহারা দেখা কিছুই বোঝন যায় না। বদজিনেরা অল্প বয়সী সুন্দরী মাইয়া গো নিরিবিলি সুযোগ মতো পাইলে সাইড পা ধইরা মেলামেশা করে। তা গো মেলামেশায় বাচ্চা কাচ্চাও পায়দা হয়, হিজড়া বাচ্চা। হিজড়ারাও তো জিনের মেলামেশার কারণেই জন্ম নেয়। জারিনার কথা শুনে টুমকা ধমকে ওঠে, কি সব আজে বাজে কথা বলছো? আফা, মোটেও আজে বাজে কথা না। সত্যই জিনেরা সুন্দরী মাইয়াগো লগে মেলামেশা করে, আর পুরুষ মাইন্সেরে বশ করে পরীরা। জিন পরিগো চেহারা সুরত মাশা আল্লাহ ভালো, তয় তাগো গা দিয়া কেমন গোবর গোবর গন্ধ আয়। এই জন্যই হেরা গায়ে সবসময় সুগন্ধি আতর লাগায়। টুম্পা আবার ধমকে ওঠে, চুপ করো তো জারিনা, তোমার আলতু ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। টুম্পা জারিনাকে ধমকে থামিয়ে দিলেও তার মনে ঠিকই কিছুটা ভয় ঢুকে পড়েছে। মনে ভাবনা জাগে, সত্যি কি তার উপর কোনো জিন ভূতের আছর হয়েছে? না হলে কে তাকে লুকিয়ে লুকিয়ে দেখে? মাঝরাত। টুম্পা নিজের ঘরে গভীর ঘুমে মগ্ন। এই মুহূর্তে সে একটা দুঃস্বপ্ন দেখছে। স্বপ্নে সে মাটির নিচের ছোট্ট একটা কামরা দেখতে পাচ্ছে। কামরার মেঝেতে সারি করে 7টা সোনার কলস সাজানো। কলসগুলোর গা বেয়ে বেয়ে কুচকুচে কালো রঙের একটা সাপ এঁকে বেঁকে অনবরত শাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, যেন সাপটা কলসগুলোকে পাহারা দিচ্ছে। হঠাৎ সাপটা ফনা তুলে টুম্পার দিকে তাকায়। সাপটার চোখ দুটো টকটকে লাল, যেন গনগনে আগুনের দুটো মারবে। কি আশ্চর্য! দেখতে দেখতে সাপটা একটা মানুষের রূপ নিল। কালো লিকলিকে চেহারার উলঙ্গ একটা মানুষ। মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, হিজড়া। শরীরের উপরের অংশ মেয়ে মানুষের মতো, আর নিচের অংশ পুরুষের। হিজড়াটা 4 হাত পায়ে কুকুরের মতো গন্ধ শুকতে শুকতে টুম্পার দিকে এগিয়ে এল। টুম্পার পায়ের কাছে এসে প্রভুভক্ত কুকুরের মতো 4 হাত পায়ে থাবা কেড়ে বসে জিভ দিয়ে টুম্পার পা চাটতে শুরু করল। জিভ বেয়ে গড়িয়ে নামছে আঠালো লাল। ঘৃণায় টুম্পার সমস্ত শরীর রিড়ি করে উঠল। এমন মুহূর্তে উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে টুম্পার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর বেশ কিছুক্ষণ লাগলো এটা বুঝতে যে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখেছে, ওটা সত্যি ছিল না। ঘর সম্পূর্ণ অন্ধকার। গোবর গোবর কেমন একটা বাজে গন্ধ টুম্পার নাকে লাগছে, যেন সে তার শোবার ঘরে নয়, কোনো গোয়াল ঘরে শুয়ে আছে। সে অন্ধকারে শোয়া অবস্থা থেকে উঠে বসল। অমনি আরেকটা ব্যাপার অনুভব করে তার বুকটা ধক করে উঠল। অন্ধকারে কালো একটা অবয়ব তার খাটের চারপাশে হাঁটছে। যে হাঁটছে তার গা থেকেই গোবর গোবর গন্ধটা বেরোচ্ছে। টুম্পা আতঙ্কে কোনো ক্রমে বলে উঠল, কে 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 আমার খাটের চারপাশে ঘুরছে? সঙ্গে সঙ্গেই খাটের চারপাশে ঘুরতে থাকা কালো অবয়বটা অদৃশ্য হয়ে গেল। শোনা গেল জারিনার গলা, আফাইকে ডরাইছেন? জারিনার কণ্ঠস্বরটা যেন খাটের নিচ থেকে এলো। খাটের নিচে জারিনা কি করছে? টুম্পা বলল, জারিনা, তুমি খাটের নিচে কি করছো? হ্যাঁ, কি যে কন আপা, খাটের নিচে থাকবো কেন?
আমি তো আফনের খাটের মাথার দিকে দাঁড়ানো। অন্ধকারে তুমি খাটের মাথার দিকেই বা দাঁড়িয়ে থাকবে কেন? এতক্ষণ আমার খাটের চারপাশে ঘুরছিলে কেন? আফা, এইটা আফনে কি কইলেন? আফনের খাটের চারপাশে ঘুরতে যাবো কোন দুঃখে? আফনের ডাক শুই না আইলাম, পানি নিয়ে আইছি। আচ্ছা, আগে বাতি জ্বালাও। বাতি চলে উঠল। জারিনাকে দেখা গেল। জারিনার পরনে লাল রঙের নতুন একটা শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, মাথার চুল দুদিকে বেনি করে লাল ফিতে দিয়ে বাঁধা, হাতে পানি ভর্তি গ্লাস। গ্লাসটা টুম্পার দিকে এগিয়ে ধরে বলল, নেন আফা, পানি খান। ডর বড় খারাপ জিনিস, ডরাইলে মানুষের কইলজা শুকাইয়া একটুখানি হইয়া যায়। টুম্পা হতভম্বের মতো জারিনার দিকে তাকিয়ে রইল। এত রাতে জারিনা এমন ভাবে সেজেছে কেন? আর জারিনা যতই বলুক সে তার ডাক শুনে পানি নিয়ে এসেছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। জারিনা আগে থেকেই এই ঘরে ছিল, না হলে ডাকার সঙ্গে সঙ্গে সাড়া দিল কিভাবে? জারিনাই খাটের চারপাশে চক্কর মারছিল। গ্রামের অনেকে যে বলে জারিনার মাথায় চিট আছে, কথাটা মনে হয় ঠিকই বলে। টুম্পা গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে পানিটুকু শেষ করল। খালি গ্লাসটা জারিনার হাতে ফিরিয়ে দিতে দিতে বলল, তুমি আমার খাটের চারপাশে না হাঁটলে কে হাঁটছিল? ভুল হবার কথা না, নিশ্চয়ই কাউকে আমি দেখেছি। আফা, মনে হয় আফনের উপার বদ জিনের আচর হয়েছে। বদ জিনেরা সবসময় সুযোগের অপেক্ষায় আশেপাশেই থাকে, অনেক সময় ঘুমের মধ্যেও চাইপা ধইরা মেলামেশা করে। টুম্পা গর্জে উঠল, যাও এখান থেকে যাও, এখনই আমার সামনে থেকে দূর হও। বেয়াক্কেল কোথাকার, সুযোগ পেলেই জিনের গল্প শোনাতে আসে। জারিনা চলে গেল। টুম্পা টয়লেটে যাবার জন্য বিছানা থেকে নামল। তার দু পায়ে আঠালো চটচটে কি যেন লেগে রয়েছে। সঙ্গে সঙ্গে তার দুঃস্বপ্নটার কথা মনে পড়ল। স্বপ্নে লিকলিকে চেহারার হিজড়াটা তার পা চাটছিল, হিজড়াটার জিভ দিয়ে লালা ঝরছিল। সেই লালাই কি তার পায়ে লেগে আছে? সেটা কি করে সম্ভব? রুম্পা সঙ্গে করে এক সুটকেস বই নিয়ে এসেছিল। একদিনে সবগুলো বই পড়ে শেষ করেছে। বই পড়া তার কাছে নেশার মতো। বই ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারে না। ভেবেছিল সে সঙ্গে করে যতগুলো বই নিয়ে এসেছে সেগুলো শেষ হবার আগেই তাদের ঢাকা ফেরা হবে। এখন মনে হচ্ছে আরও কয়েকদিন থাকা হবে। বিশেষ করে তার বাবার কারণেই যাওয়া হচ্ছে না। আজকাল তার বাবা সারা দিন রাত পড়ে পড়ে ঘুমোচ্ছেন। যাওয়ার কথা বললে বলছেন, ঢাকায় গেলে তো আবার সেই ব্যস্ত জীবন, আরো 2 দিন একটু আরাম করে নি। গ্রামে আসার পর তার বাবা যেন সম্পূর্ণ বদলে গেছেন। যে লোকটা কাজ ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না, তিনি এখন দিনরাত শুধু ঘুমান। লম্বা ঘুমের পর জেগে উঠে পেট পুড়ে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে 2-3 খিলি পান একসঙ্গে মুখে পুরে আবার শুয়ে পড়েন। কেয়ারটেকার হাবলু মাথা বানিয়ে দিতে লেগে পড়ে। পান চিবোতে চিবোতে কিছুক্ষণের মধ্যেই আবার তিনি গভীর ঘুমে তলিয়ে যান। এটাই তার এখনকার দৈনিক রুটিন। রুম্পা ভাবনায় পড়েছে, এই অজপাড়াকে এখন সে নতুন বই পাবে কোথায়? বই ছাড়া সময় কাটানো সম্ভব না। রুম্পার মনে পড়ল, জমিদার মহলটা ভাঙার সময় জমিদার মহলের ভিতরে পুরনো কিছু বই, ব্যক্তিগত ডায়েরি, পুঁথি, নথিপত্র আর দলিল দস্তাবেজ পাওয়া যায়। সেগুলো নাকি ফেলে না দিয়ে বাড়ির স্টোর রুমে রাখা হয়েছে। ভাবল, সেগুলো ঘেঁটে পড়ার মতো যদি কিছু পাওয়া যায়। রুম্পা স্টোর রুম ঘেঁটে পড়ার মতো শুধু একটা ডায়েরি উদ্ধার করতে পারল। চামড়ায় বাঁধানো তুলট কাগজের একটা ডায়েরি। অন্য সবই ইঁদুরে কেটে একাকার করে ফেলেছে।
ডায়েরিটা চামড়ায় বাঁধানো বলেই মনে হয় রক্ষা পেয়েছে। রুম্পা ডায়েরিটা পড়তে শুরু করল। কার লেখা ডায়েরি বোঝা যাচ্ছে না, কারণ ডায়েরিতে লেখকের নাম নেই, গোটা গোটা স্পষ্ট হাতের লেখা। পড়তে একটুও বেগ পেতে হচ্ছে না, লেখার ভঙ্গিও সাবলীল। ঘণ্টাখানিকের মধ্যে পুরো ডায়েরি পড়ে শেষ করে ফেলল রুম্পা। পড়া শেষে এখন তার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে, কপাল ঘামছে, অজানা আতঙ্কে বুক ধুকপুক করছে। ডায়েরি পড়ে রুম্পা জানতে পেরেছে এখানকার জমিদার মহলটা ছিল জমিদার আদিত্য নারায়ণ রায়চৌধুরী। লোকটা অত্যন্ত জেদি, বদমেজাজি, স্বেচ্ছাচারী আর নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। তার কোনো সন্তানাদি হচ্ছিল না। সন্তানের আশায় তিনি একের পর এক 7টা বিয়ে করেন, কিন্তু তার 7 জন স্ত্রীর কেউই সন্তানের মুখ দেখাতে পারেন। এ কারণে তিনি স্ত্রীদের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন চালাতেন। একসময় তিনি বুঝতে পারেন সমস্যাটা তার নিজে, স্ত্রীদের কোনো সমস্যা নেই, তিনিই আটকুড়ে জমিদার। নিজের অক্ষমতা জানার পরও তিনি সন্তানের আশা ছাড়েন না এবং আরও মরিয়া হয়ে ওঠেন। দেশ বিদেশের বিভিন্ন নামকরা বৈদ্য, কবিরাজ, হেকিম, তান্ত্রিক, ওঝাদের শরণাপন্ন হতে থাকেন। কেউই তার সমস্যার সমাধান দিতে পারে না। শেষ পর্যন্ত এক সাঁওতাল ওঝা এসে বলে সে তার সমস্যার সমাধান দিতে পারবে, দেখাতে পারবে সন্তানের মুখ। এজন্যে তাকে গুড রোবঙ্গা নামে এক অপদেবতার সাহায্য নিতে হবে। এই অপদেবতা দেখতে বামনদের মতো, পুরুষ ও স্ত্রী লোকের সংমিশ্রণ যেন। কাছ থেকে দেখলে মনে হয় 2-3 বছরের কোনো বাচ্চার কাঁধে ভয়ঙ্কর চেহারার কোনো মহিলার মাথা জুড়ে দেয়া হয়েছে। তার সমস্ত মুখের চামড়া কুঁচকানো, ভাঁজ ভাঁজ, নাকের জায়গাটায় থ্যাবড়ানো মাংসপিণ্ড, গনগনে লাল চোখ, পিঠের উপরে কুঁজের মতো, বানরের পায়ের মতো ঘন লোমযুক্ত পা। সাঁওতালরাই বামন অপদেবতাকে প্রচণ্ড ক্ষমতার আধার বলে মনে করে। তাকে খুশি করতে পারলে সব কিছু পাওয়া যায়। বিশেষ করে সন্তান না হলে সাঁওতালরাই অপদেবতার পূজা অর্চনা করে সন্তান লাভ করে। জমিদার গুডরোবঙ্গা অপদেবতার সাহায্য নিতে রাজি হয়ে যান। এজন্য তাকে সাঁওতাল ওঝার নির্দেশ মোতাবেক বাড়িতে গুডরোবঙ্গা অপদেবতার জন্য একটা মন্দির বানাতে হয়। মন্দিরটা বানানো হয় 20-25 ফুট মাটির উপরে, ছোট্ট একটা মন্দির। মন্দিরে স্থাপন করা হয় গুডরোবঙ্গা অপদেবতার মূর্তি। অপদেবতাকে খুশি করার জন্য মূর্তির সামনে নৈবেদ্য দেওয়া হয় 7টা সোনার কলস ভর্তি মোহর আর একটা জল জ্যান্ত হিজড়াকে। হিজড়াটাকে মন্দিরের ভিতরে বন্দি করে প্রবেশদ্বার চিরতরে বন্ধ করে দেয়া হয়। এরপর মাটির গভীরে থাকা মন্দিরটা উপর থেকে মাটি ফেলে চাপা দিয়ে লোকচক্ষুর আড়াল করা হয়। জায়গাটা চিহ্নিত করার জন্য সেখানে একটা বট গাছ লাগানো হয়। সবশেষে সাঁওতাল ওঝা চলে যায়। যাওয়ার আগে জমিদারকে বলে যায় সন্তানের জন্য আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে। শীঘ্রই তার ঘর আলো করে সন্তান আসছে। গুডরোবঙ্গা অপদেবতার মন্দির বানানোর কয়েক মাসের মাথায় জমিদার আদিত্য নারায়ণের দরবারে এক অসহায় দম্পতি এসে উপস্থিত হয়। নদী ভাঙনে সেই দম্পতি বাড়ি ঘর সবকিছু হারিয়েছে। জমিদারের কাছে অনুরোধ করে তাদেরকে একটু ঠাঁই দেওয়ার জন্য। মহিলাটি ছিল অপরূপা, সেই তুলনায় পুরুষটি ছিল একেবারে কদাকার। স্ত্রীলোকটার চেহারা ভালো হওয়ায় জমিদার লালসার বশীভূত হয়ে জমিদার মহলেই তাদের থাকার ব্যবস্থা করেন। অল্প কিছুদিনের মধ্যেই স্ত্রীলোকটা জমিদারের প্রিয় পাত্র হয়ে ওঠে। জমিদার সেই স্ত্রীলোকটার সঙ্গ অত্যন্ত পছন্দ করেন। তার হাতের রান্না খেতে পছন্দ করেন, তার হাতের খিলি বানানো পান পছন্দ করেন।
তার সেবা যত্ন নিতে পছন্দ করে। স্ত্রীলোকটার হাতের রান্না ভরপেট খাওয়া দাওয়ার পর জমিদার পান মুখে হুক্কায় টান দিতে দিতে বিছানায় গা এলিয়ে দেন। আর তখন সেই স্ত্রীলোকটা জমিদারের হাত, পা, মাথা সমস্ত শরীর বানিয়ে দিতে লেগে পড়ে। এক পর্যায়ে জমিদার আরামে ঘুমিয়ে পড়ে। জমিদার ঘুমিয়ে পড়ার পরও স্ত্রীলোকটা তার হাত, পা, মাথা সমস্ত শরীর বানিয়ে দিতে থাকে। জমিদার লম্বা ঘুমের পর জেগে উঠে আবার পেট পুড়ে খেয়ে পান মুখে হুক্কায় টান দিতে দিতে বিছানায় গা এলিয়ে দেন। জমিদারি দেখাশোনা থেকে শুরু করে অন্যান্য সব কাজই যেন তিনি ভুলে যান। তার জীবন আটকে যায় খাওয়া আর ঘুমের মধ্যে। সেই স্ত্রীলোকটা তাকে যেন জাদু করে ফেলে। স্ত্রীলোকটা সবসময় জমিদারের পাশে পাশেই থাকে। মহলে কানাঘুষা শোনা যায় তার গর্ভে জমিদারের সন্তান এসেছে। তবে সত্যি সে গর্ভবতী কিনা সে ব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারেন। এদিকে পুরো জমিদার বাড়িতে যেন অভিশাপ নেমে আসে। জমিদারের স্ত্রীদের প্রত্যেকের মস্তিষ্ক বিকৃতি দেখা দেয়। একজন একজন করে পর্যায়ক্রমে আক্রান্ত হতে থাকে। প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার ঘটে। প্রথমে তারা বলে কেউ তাদের সবসময় লক্ষ্য করে, তাদের লুকিয়ে লুকিয়ে দেখে, গোসলখানায়, শোবার ঘরে, খাবার ঘরে, সব জায়গায়। ধীরে ধীরে সেই সন্দেহ ভয় রোগে পরিণত হয়। সারাক্ষণ ভয় তটস্থ হয়ে থাকে। একসময় পুরোপুরি মস্তিষ্ক বিকৃতি ঘটে। মাথা খারাপ হয়ে যাবার পর কোনো একদিন আত্মহত্যা করে মারা যায়। কেউ বিষ খেয়ে, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ মহলের ছাদ থেকে লাফিয়ে পড়ে। এভাবে একের পর এক 7 স্ত্রীরই মৃত্যু ঘটে। এমনকি জমিদার মহলের দাস দাসীরাও বিভিন্ন অপঘাতে মরতে শুরু করে। কেউ কেউ আবার ভয়ে জমিদার বাড়ি ছেড়েই পালিয়ে যায়। ওদিকে দিনে দিনে জমিদারের খাওয়া আর ঘুম বাড়তেই থাকে। সবশেষে একদিন ঘুমের মধ্যে জমিদারেরও মৃত্যু হয়। সেদিন জমিদার এমন লম্বা ঘুম দেন যে তাকে আর জাগানো যায় না। ডায়েরি লেখক এই পর্যায়ে নিজের কথা লিখেছেন। ডায়েরি লেখক বুঝতে পেরেছে জমিদার বাড়িতে অভিশাপ নামার কি কারণ। কারণ গুড্রবঙ্গা অপদেবতার মন্দির বানানো। গুড্রবঙ্গা অপদেবতাকে ডেকে আনার, পূজা অর্চনার কোথাও এমন কোনো ভুল হয়েছে যে নৈবেদ্য হিসেবে দেয়া হিজড়েটার আত্মা আবার ফিরে এসেছে। নদী ভাঙনে বাড়িঘর সব হারিয়ে গেছে বলে যে দম্পতি জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে তারা আসলে মানুষ নয়, তারা দুজনই একজন। অপদেবতাকে নৈবেদ্য দেয়া হিজড়াটার 2টি রূপ। নারী পুরুষের রূপ ধরা দুজনই হিজড়াটার অতৃপ্ত আত্মার ভিন্ন ভিন্ন 2 রূপ। ডায়েরি লেখক যতদিনে সব বুঝতে পেরেছে ততদিনে সবিশেষ। তখন আর কিছুই করার নেই। ডায়েরি লেখকের নিজের মধ্যেও অদ্ভুত অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছে। সে স্বাভাবিক মানুষ থেকে হিজড়ায় রূপান্তর হয়ে যাচ্ছে। ডায়েরিটা পড়ে রুম্পা আতঙ্কিত হচ্ছে এই ভেবে জমিদারের ক্ষেত্রে যা ঘটেছিল এখন কিন্তু তার বাবার ক্ষেত্রেও তাই ঘটছে। সারাদিন পড়ে পড়ে ঘুমন। জমিদারের স্ত্রীদের ক্ষেত্রে যা ঘটেছিল তা এখন তার বড় বোন টুম্পার ক্ষেত্রে দেখা দিয়েছে। অহেতুক ভয় পাওয়া, দিনে দিনে টুম্পার ভয় পাওয়া মস্তিষ্ক বিকৃতির দিকেই যাচ্ছে। হাবলু, জারিনা এরা কারা? জমিদার মহলের সেই দম্পতি যেমন বলেছিল নদী ভাঙনে তাদের বাড়িঘর হারিয়েছে, হাবলু জারিনাও সেই একই কথা বলেছে। হতে পারে হাবলু জারিনা সেই অপদেবতাকে নৈবেদ্য দেয়া হিজড়াটারই 2টি রূপ। তখন জমিদার বাড়ির সবাইকে যেমন মেরে ফেলেছিল
তেমনি এখন এসেছে তাদেরকে মারতে। বাড়ির পিছনে অনেক পুরনো ঝুড়ি নামানো একটা বিশাল বট গাছ আছে। হতে পারে এটা সেই বট গাছ, যেই বট গাছের নিচে রয়েছে বুট রবঙ্গা অপদেবতার মন্দির। রুম্পার রুমের জানলা দিয়ে বট গাছটা দেখা যায়। রুম্পা জানলাটার পর্দা সরিয়ে বাইরে তাকাল। বট গাছটা দেখা যাচ্ছে। রূপালী চাঁদের আলোতে বিশাল বট গাছটা দানবের মতো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। রুম্পার মনে হলো বট গাছের ছায়ায় কে যেন রয়েছে। অস্পষ্ট কালো একটা অবয়ব। ধীরে ধীরে কালো অবয়বটা স্পষ্ট হল। বামনাকৃতির একটা উলঙ্গ হিজড়া, যেন 2-3 বছরের একটা বাচ্চা ছেলের কাঁধে কুৎসিত চেহারার কোনো মহিলার মাথা জুড়ে দেওয়া হয়েছে। রুম্পার বুকটা ধক করে উঠল। চোখ দুটো ভয়ে ছানা বড়া হয়ে গেল। তার ভীত চাউনি দেখে হঠাৎ হিজড়াটা আকাশ বাতাস কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসির শব্দে বটগাছ ছেড়ে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। আর এক মুহূর্তও দেরি না করে রুম্পা জানালার পর্দাটা টেনে ওখান থেকে সরে এলো। মনে মনে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক কালই তাদের এ বাড়ি ছেড়ে ঢাকায় চলে যেতে হবে। ঢাকায় চলে আসার পর রুম্পাদের পরিবারের সবকিছু আবার আগের মতো স্বাভাবিক নিয়মে চলতে শুরু করে। রুম্পার বাবা হানিফ সাহেব আগের মতো দিনরাত ব্যবসার দেখাশোনায় ডুবে যান। বড় বোন টুম্পা নিয়মিত ভার্সিটির ক্লাস করে আর বন্ধু বান্ধব নিয়ে হই হল্লায় মেতে থাকে। রুম্পাও আগের মতো সারাদিন নিজের কামরায় বই নিয়ে পড়ে থাকে। তবে রুম্পার শরীরে অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিয়েছে। বিষয়টা সে গোপন রাখছে, কাউকে বলছেন। এসব কথা কাউকে বলাও যায় না। তার জননাঙ্গটা ধীরে ধীরে পুরুষাঙ্গে রূপান্তর হচ্ছে, অর্থাৎ সে হিজড়া হয়ে যাচ্ছে। এখানেই শেষ হলো আফজাল হোসেনের লেখা ক্লিপ। আজকের এই বিশেষ নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।